নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ঘটক। চৈত্রের প্রথমেই বড় গরম পড়িয়াছে। বেলা প্রায় 11টার সময় মাঝারি আকারের দোতলা একটি বাড়ির একতলায় জানালা বন্ধ ঘরের আবছা ছায়া ও ভ্যাপসা গরমে বছর 30 বয়সের একটি লোক একটা সাধারণ বেতের চেয়ারে বসিয়াছিল। তার সমস্ত শরীর ঘামে ভেজা। পাশেই একটা কাঠের চেয়ারের হাতলে ঘামে ভেজা একটি গেঞ্জি ও আদ্যির পাঞ্জাবি পরিয়া আছে। পায়ে লাল ধুলামাখা জুতার ফিতাও এখনো পর্যন্ত খোলা হয় নাই। দেখিলেই বোঝা যায় লোকটি বাহিরের রোদে হাঁটাহাঁটি করিয়া সদ্য সদ্য ভিতরে আসিয়াছে। 18-19 বছর বয়সের একটি অবিবাহিতা মেয়ে পাখা হাতে আসিয়া কাছে দাঁড়াইয়া তাকে বাতাস করিতে লাগিল। রোগা লম্বা পাংশুটে বাদামি রঙের সাদাসিধে মেয়ে। 1 হাত চওড়া পাড়ের শাড়িটির সগর্ব নারীত্ব ঘোষণার সঙ্গে অর্ধপরিপুষ্ট দেহের অসামঞ্জস্য অত্যন্ত স্পষ্ট। কেবল 2 চোখের তীক্ষ্ণ ক্ষুধাতুর চাহনির সঙ্গে খানিকটা মিল আছে। লোকটি হাত বাড়াইয়া মেয়েটির গাল টিপিয়া দিল। লোকটির মুখে দীর্ঘ অনাচারের ছাপ পরিষ্কার চোখে পড়ে, কিন্তু হাতটি তুলিবা মাত্র কতগুলি মাংসপেশিতে যেন পূর্ব সঞ্চিত স্বাস্থ্যেরই ঢেউ খেলিয়া গেল। মেয়েটি গদগদ হইয়া বলিল, ধেত। তারপর একটু সামনে ঝুঁকিয়া অকারণে নিচু গলায় ফিসফিস করিয়া বলিল, বাবা এসে পড়বে এক্ষুনি। ও বাড়িতে দাবা খেলছে, ঠাকুরকে ডাকতে পাঠিয়েছি। চুলটাও কি আঁচড়াতে পারেন না? পাগলের মতো চেহারা করে থাকেন কেন? পাগলের মতো ঘুরে বেড়াই যে বাড়ি বাড়ি, বিয়ের যোগ্যী ছেলে মেয়ে খুঁজে খুঁজে। কটা বিয়ে দিলেন ফাল্গুন মাসে? 11টা। মেয়েটির ছেলে মানুষই ঔৎসুক্য ঝিমাইয়া পড়িল। মোটে? লোকটি যেন একটু আহত হইয়া সামলাইয়া নিল। কিছু না বলিয়া উদারতার সঙ্গে একটু অবজ্ঞা ভরা হাসি হাসিল। 1 মাসে 11টি বিবাহ ঘটানো ঘটকের কত বড় প্রতিভার পরিচয় এ মেয়ে তার কি বুঝিবে? এমন সময় একজন বুড়ো ভদ্রলোক আধ ভেজানো দরজা খুলিয়া ব্যস্তভাবে ঘরে ঢুকিল। ছোট ছোট করিয়া ছাঁটা সাদা চুলগুলি যেন মাথায় রোপণ করা একরাশি ঘন সন্নিবিষ্ট চকচকে পিনের চারা। বাঁধানো দাঁত, ফাঁপানো মুখ, পরিষ্কার করিয়া কামানো। কপালে চিন্তার লাঙলে আঁকা কয়েকটি খাঁজ। ঘরে ঢুকিয়াই বলিতে লাগিল, এসেছ বাবা? বেঁচে থাকো, বেঁচে থাকো। খবর কি বাবা? খোঁজ টোজ করেছ কিছু? লোকটি কোনো জবাব না দিয়া নীরবে উঠিয়া প্রণাম করিলে তিনি আবার বলিলেন, বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। চিঠি পেয়েছিলে তো আমার? 2টো একটা সন্ধান করেছ কি? বুড়োর আগ্রহ আর উৎকণ্ঠা উপভোগ করিবার জন্যই লোকটি যেন ধীরে সুস্থে দেরি করিয়া জবাব দিল, এবং জবাবটাও দিল তাচ্ছিল্য ভরে। আমার কি আর সন্ধান করতে হয় তালিমশাই? কত ভালো ভালো বিয়ের যোগ্যী ছেলে আমার হাতে রয়েছে। বাংলাদেশের অর্ধেক ছেলে মেয়ের বিয়েই তো দিচ্ছি আমি। খোঁজ আনবো কি? আজ একেবারে মেয়ে দেখতে আসবে। 1 সেকেন্ডের জন্য মেয়েটির দম আটকাইয়া গেল। বুড়ো বিস্ময়ে হতবাক হইয়া রহিল কয়েক সেকেন্ড।
দেখতে আসবে? কারা দেখতে আসবে? কি করে ছেলেটি? কোথায় থাকে? বলছি বলছি, সব বলছি। এক গ্লাস জল আনো তো ভাই। মেয়েটি বলিল, শরবত করে দিই। লোকটি বলিল, না না, শুধু জল। জলের তেষ্টা কি শরবতে মেটে? এক গ্লাস জল পান করিয়া জাঁকিয়া বসিয়া সে পাত্রের বিস্তারিত বিবরণ দিতে আরম্ভ করে। ব্যাখ্যা ও মন্তব্যে এমনভাবে ফাঁপাইয়া ফেনাইয়া তোলে সে বিবরণ, যেন শহরের পথে পেটেন্ট ওষুধের বিক্রেতা জনতাকে তার ওষুধের গুণ বুঝাইয়া দিতেছে। এমন ছেলে কি পথে ঘাটে মেলে তালুমশাই? বাপের অবস্থা ভালো। কলকাতা শহরে 4.5 কাঠা জমিতে দোতলা বাড়ি তুলে বাস করতে হলে পয়সা থাকা চাই। ছেলে 150 টাকায় চাকরিতে ঢুকেছে, বছর বছর 10 টাকা বেড়ে 300 হবে। ভাবুন তো, 150 থেকে 300। আজকালকার বাজারে যে সে ছেলে কি এমন চাকরি পায় তালুমশাই? চেহারাও ঠিক কার্তিকের মতো। বুড়া অভিভূত হইয়া ভয়ে ভয়ে বলে, মেয়েকে এখন পছন্দ হলে হয়। লোকটি সঙ্গে সঙ্গে অভয় দিয়া বলে, পছন্দ হবে না? আমি এসে মেয়ে দেখাচ্ছি, পছন্দ হবে না? এমন মেয়ে ওরা পাবে কোথায়? তারপর কথা উল্টাইয়া আবার বলে, তবে হ্যাঁ, ছেলেটা সত্যি ভালো। এমন পাত্র হাজারে একটা মেলে না। অন্য কেউ হলে কি আর এ পাত্রের সন্ধান দিতাম? মরবার আগে বৌদি আমার হাত ধরে বলেছিল, ঘটকালির আপিস তো খুলেছ ঠাকুরপো, আমার বোনের জন্য একটা ভালো ছেলে জুটিয়ে দিও। বোনটা যেন আমার সুখী হয় ঠাকুরপো। বলে বৌদির কি কান্না। আমি বলেছিলাম, দেব বৌদি দেব, খুব ভালো পাত্র খুঁজে দেব, কেঁদো না। অন্য লোক ভুলে যেত, আমি কিন্তু ভুলিনি। একবার আমি যা করব বলি তালুমশাই, তা করি তবে ছাড়ি। বাজে কথা বলে ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। সমস্ত শুনিয়া বুড়ো গদগদ হইয়া তার হাত ধরিয়া বলিল, এ যোগাযোগটা তুমি ঘটিয়ে দাও বাবা, তোমার কাছে কেনা হয়ে থাকব। বাড়িতে আর মেয়ে ছেলে নেই। অত বড় মেয়েকে ঘাড়ে নিয়ে যে কি করে দিন কাটাই আমি শুধু তা জানি। কলিকাতা হইতে ট্রেনে এখানে পৌঁছাতে মিনিট 20 লাগে। 4টের গাড়িতে ছেলে, ছেলের কাকা ও একজন বন্ধু মেয়ে দেখিতে আসিবে। আগে হইতে প্রস্তুত হইয়া থাকার জন্য তাড়াতাড়ি স্নানাহারটা চুকাইয়া ফেলা দরকার। বুড়ো নিজে স্নান করিতে চলিয়া গেল। 2টি ছোট ছোট বাটিতে মাথার জন্য তিল আর গায়ের জন্য সরিষার তেল আনিয়া দিয়া দাঁতে দাঁত ঘষিয়া মেয়েটি বলিল, কি মিথ্যুক আপনি! মরবার আগে দিদি আপনার হাত ধরে আমার জন্য পাত্র জুটিয়ে দিতে বলেছিল। আমি ছিলাম না দিদির কাছে তখন? আমি শুনিনি দিদি কি বলেছিল? লোকটি একটু অপ্রতিভ হইয়া বলিল, আহা, তার মানেই তাই। আমায় বিয়ে করতে বলা মানেই। একটু হাসিয়া সে চুপ করিয়া গেল। দরজার বাহিরে সিমেন্ট করা রোয়াক ও উঠান রোদে ঝলসাইয়া যাইতেছে। মাঝে মাঝে তাতটা আসিয়া গায়ে লাগিতেছে অতি মৃদু আলগা একটু বাতাসে। হাতের তালুতে তেল ঢালিয়া লোকটি তেলের বাটি নামাইয়া রাখিল। উঠিয়া দাঁড়াইয়া চিবুক ধরিয়া সন্তর্পণে মেয়েটির মুখখানা একটু উঁচু করিয়া বলিল, যাই বলো, এ রূপে রাজপুত্তুর ছাড়া কি মানায়?
মেয়েটির অসহায় ক্রোধে বিকৃত মুখভঙ্গি ছাপাইয়া ভেজলিন মেশানো ক্রিম সৃষ্টি করা আনকোরা তেলতেলা লাবণ্যের মতো সুখের ছাপ ফুটিয়া উঠিল। তোমার কি জ্বর হয়েছে? গা যেন গরম লাগছে। বোতাম বন্ধ ব্লাউজের নিচে হাত দিয়া সে চিন্তিত মুখে গায়ের তাপ পরীক্ষা করিতে লাগিল। সর্বাঙ্গে শিহরণ জাগিয়া মেয়েটির চোখ বুজিয়া আসিল। হাত দিয়া সরানোর ক্ষমতা বোধহয় ছিল না। প্রাণপণ চেষ্টায় এক পা পিছাইয়া গিয়া রুদ্ধশ্বাসে মেয়েটি বলিল, কেউ দেখবে, ঝি আসছে, জ্বর হয়নি। আজ এখানে থেকে যাবেন তো? মেয়েটি আগ্রহে জিজ্ঞাসা করিল। লোকটি একটু মাথা হেলাইল। জবাবটা হাঁ অথবা না ঠিক বুঝা গেল না। ওরা আমায় দেখে চলে যাবে, আপনি থাকবেন কেমন? লোকটি এবারও মুখে জবাব দিল না। মৃদু হাসিয়া আঙুলের ডগায় একটু তেল নিয়া মেয়েটির গালে মাখাইয়া দিল। সেই জবাবেই খুশি হইয়া আঁচলে গালের তেল মুছিতে মুছিতে হাসি মুখে মেয়েটি চলিয়া গেল। হুড়হুড় করিয়া প্রায় 1 চৌবাচ্চা জল খরচ করিয়া লোকটি স্নান করিল। কলের জলের চেয়ে কুয়ার জল অনেক ঠান্ডা। মেয়েটির নিজের হাতে বোনা কার্পেটের আসনে ভাত খাইতে বসিবার সময় তাকে রীতিমতো ভালো মানুষ ঘরোয়া গৃহস্থের মতো মনে হইতে লাগিল। গায়ে তেল মাখায় মানুষটাই যেন মোলায়েম হইয়া গিয়াছে। মাথায় ওখানে একটু বেশি, ওখানে একটু কম তেল পড়িয়াছে বটে, তবু মেয়েটির চিরুনিতে টেরিকাটায় তার মধ্যেই যেন শৃঙ্খলা আসিয়াছে। মুখে দুরন্ত অস্বাস্থ্যকর জীবনযাপনের স্থায়ী ছাপটা যেন পড়িয়াছে সংসারের চিন্তায় রাত্রে না ঘুমাইয়া। বুড়ো বলিল, আচ্ছা, আজকে তো শনিবার, কাল রবিবার ছুটির দিন ছিল, কাল না এসে ওরা আজকে আসছে কেন? লোকটি বলিল, কাল ওরা আরেক জায়গায় মেয়ে দেখতে যাবে। বৈশাখের গোড়াতেই বিয়েটা সেরে ফেলতে চায় কি না, তাই তাড়াতাড়ি সব মেয়ে দেখে ফেলছে। কি মুশকিল, অত ভড়কে যাচ্ছেন কেন? দেখুন না, এদেশে যত মেয়ে আছে ওরা দেখুক না সব কটাকে। আমাদের কি এলো গেল? আমার পছন্দ তো ওদের পছন্দ, নইলে আমি ঘটক কিসের? আমি যার সঙ্গে যার বিয়ে দেব ভেবেছি তালুই মশাই, তার সঙ্গে তার বিয়ে হবেই হবে। এতক্ষণে বুড়ো বোধ হয় এইবার প্রথম একটু হাসিল। তুমি যে স্বয়ং প্রজাপতি হয়ে উঠেছ বাবা, তা শুধু পরের বিয়ে না দিয়ে নিজে একটা বিয়ে থা করে সংসারী হও না এবার। ও বাবা, বিয়ে? অন্যের বিয়ে দেখলেই আমার পিত্তি জ্বলে যায়। নিজে বিয়ে করব? যত সব বোকা হাঁদা ছেলে আর ন্যাকা আহ্লাদি মেয়ে। মেয়েটি মাছের ঝোল পরিবেশন করিতেছিল। তার মুখ দেখিয়া সে থামিয়া গেল। ময়রা কি নিজে কখনো সন্দেশ খায় তালুমশাই? বলিয়া হো হো হাসির শব্দে ঘর বোঝাই করিয়া দিল। খাওয়ার পর বুড়ো কাছেই এক বাড়িতে গেল। মেয়েটিকে সাজাইয়া দেওয়ার জন্য বাড়ির মেয়েদের পাঠাইয়া দেওয়ার অনুরোধ জানাইতে। লোকটি দোতলায় শুইতে গেল। বিছানা করাই ছিল। ঘুমে লোকটির চোখ ঢুলু ঢুলু হইয়া আসিয়াছে। পান চিবানোর পরিশ্রমেও যেন কষ্ট হইতেছিল। সযত্নে বিছানা পাতিয়া বালিশের কোণে মেয়েটি বুঝি একটু এসেন্সও মাখাইয়া দিয়াছিল। গন্ধে ঘরের বাতাস ভুরভুর করিতেছে। মেয়েটি জল আনিয়া দিল। আধ চিবানো পান কুলকুচা করিয়া
বন্ধ জানালার খিড়কির ফাঁক করিয়া বাহিরে ফেলিয়া দিয়া লোকটি শুইয়া পড়িল। শুইয়াই বুঝিল চোখ। মেয়েটি আহত বিস্ময়ে মিনিটখানেক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। এখনো তার স্নান হয় নাই, আঁচলটা কোমরে জড়ানো, বেপরোয়া কুঁদুলি মেয়ের মতো দেখাইতেছিল তাকে। কোঁদল করার জন্যই সে যেন বিছানার কাছে গিয়া দাঁড়াইল, যত কাছে যাওয়া যায়, চৌকির প্রান্ত হাঁটুর নিচে ঠেকিয়া যাওয়া পর্যন্ত। আর কিছু চাই না তো আপনার? দরকার হলে বলবেন। নিঃশব্দে দরকার জানানোর মতো করিয়াই সে হাত বাড়াইয়া তাকে একেবারে বুকে টানিয়া জড়াইয়া ধরিল। মেয়েটি মরার মতো অবশ হইয়া পড়িয়া রহিল তার বুকে। তার বুকের ধুকধুকানি যেন কানে শোনা যায়। তারপর লোকটি নিজে সরিয়া পাশে জায়গা করিয়া তাকে শোয়াইয়া দিতে সে কোনো রকমে উঠিয়া বসিল। মিনতি করিয়া বলিল, রাগ করো না, এখনই চান করতে ডাকতে আসবে কিনা তাই, নইলে। ভালো করে সাবান টাবান মেখে চান করো। মেয়েটি নিচে নামিয়া দাঁড়াইল। রাত্রে থেকো, বাবা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। স্নান করিয়া খাইয়া উঠিয়া একবার সে ঘরে উঁকি দিয়া মেয়েটি দেখিল সে ঘুমাইতেছে। শুধু ঘুম নয়, নাক ডাকানো ঘুম। তার প্রচণ্ড হাসির শব্দের মতো নাক ডাকার শব্দটাও গম্ভীর ও মর্মভেদী। তবু বাহির হইতে ঘুমের কোনো প্রমাণই বোধহয় যথেষ্ট ছিল না, তাই একবার ঘরে উঁকি দিতে হইল। এটা তার নিজের ঘর। বিবাহের পর তার স্বামীও শ্বশুরবাড়ি আসিলে এই ঘরেই ঘুমাইবে। অন্য একটি ছোট ঘরে বসিয়া মেয়েটি এইসব কথা ভাবিতেছিল। পাড়ার 4-5টি মেয়ে আসিয়া পড়িল। দেখানোর জন্যে মেয়ে সাজাইতে এখনো ঢের দেরি, কিন্তু তারা ধৈর্য ধরিতে পারিতেছিল না। তাদের সঙ্গে গল্প করিতে করিতে 3টা বাজিয়া গেল। বুড়ো মিনিট গুনিতেছিল। 3টা বাজা মাত্র লোকটিকে ডাকিয়া তুলিল। স্টেশনে যাইতে হইবে। হাই তুলিয়া মোড়ামুড়ি দিয়া লোকটি উঠিয়া বসিল। ঠান্ডা জলে চোখ মুখ ধুইয়া জামা গায়ে দিল। তখনও চোখ তার ঘুমে ভারী হইয়া আছে। মুখ দেখিয়া মনে হইতেছে বুঝি সে অত্যন্ত ভোঁতা। যাওয়ার আগে বুড়ো পাড়ার মেয়েদের বলিল, তোমরা তাহলে ওকে সাজিয়ে ফেলো মা। একটি বউ বলিল, এত আগে কেন? এখন সাজলে ঘামে সব নষ্ট হয়ে যাবে। সুরকি বাঁধানো পথ আগুন হইয়া আছে। দুপাশের পাকা বাড়িগুলি ঘিরিয়া যেন খেলা করিতেছে গরম হলকা। স্টেশন মিনিট 10-এর পথ। ঘর দুয়ার রেলিং কিছুই ভাঙাচোরা নয়। তবু যে সমস্ত স্টেশনটাই পরিত্যক্ত পুরানো ভাঙা বাড়ির মতো। প্ল্যাটফর্মের অঙ্গনে শালপাতার ঠোঙা আর অন্যান্য কয়েকটি জঞ্জাল যেন অনেক কাল আগেকার ভোজ উৎসবের চিহ্ন। 4টের গাড়ির বদলে পাত্রপক্ষ 4:45টার গাড়িতে আসিয়া পৌঁছিল। আগের গাড়িটা তারা ধরিতে পারে নাই। যাই হোক, আজকাল সন্ধ্যা হয় দেরিতে। দিনের আলো থাকিতে থাকিতে মেয়ে দেখিবার যথেষ্ট সময় আছে। লোকটি পরিচয় করাইয়া দিল। পাত্র সত্যই কার্তিকের মতো দেখিতে, রোগা ও ফর্সা এবং লাবণ্যবতী মেয়ের মতো কোমল। দেখিয়াই বুড়োর পছন্দ হইয়া গেল। ঘোড়ার গাড়িতে বাড়ির দিকে যাওয়ার সময় বারবার সে তাকাইতে লাগিল ছেলেটির দিকে। পাত্রের বন্ধুটি একটু স্থূলকায়, কিন্তু বুদ্ধি বেশ তীক্ষ্ণ। বাড়ি পৌঁছিয়া বাহিরের ঘরে জাঁকিয়া বসিয়া সেই সকলের হইয়া দাবি জানাইল, মেয়ে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় তাকে দেখানো হোক, একটু পাউডারও যেন মাখানো না হয়।
কিন্তু মেয়েরাও তো বোকা নয়। মেয়েটিকে সকলের সামনে হাজির করলে দেখা গেল তাকে তারা এমন কৌশলে সাজাইয়াছে যে দেখিলে বলিবার উপায় নাই এটা মেয়েটির নিত্যকার প্রসাধন নয়। মিলের ধোপদুরস্ত রঙিন শাড়ি, নকল সিল্কের ছাপা কাপড়ের ব্লাউজ, সযত্নে আঁচড়ানো এলোমেলোভাবে পিঠে ছড়ানো তৈল চিকন চুল, পাউডার মুছিয়া ফেলা মুখের গাল ও ঠোঁটে স্বাভাবিক অথবা কৃত্রিম ধরা চলে না এমন একটু লালিমার আভাস, পায়ে পুরানো ব্যবহার করা স্যান্ডেল। লোকটি এতক্ষণ অনর্গল কথা বলিতেছিল, এবার একেবারে চুপ হইয়া গেল। একটু যেন আশ্চর্য হইয়াই সে মেয়েটিকে দেখিতে লাগিল। কতগুলি তুচ্ছ খুঁটিনাটির সাহায্যেই মেয়েদের রূপ লাবণ্য যে এতখানি বাড়িয়া যায় এই রকম আবেষ্টনীতে কয়েকশো মেয়ে দেখিয়াও এ পর্যন্ত সে যেন জানিত না। হয়তো সেই মেয়েগুলিকে আগে দেখে নাই বলিয়া। মেয়েটি যথারীতি প্রশ্নের জবাব দিল, কয়েক লাইন গান গাহিল, একখানা বাংলা বই আর সেদিনকার ইংরেজি খবরের কাগজ হইতে কয়েক লাইন পড়িয়া শুনাইল। দাঁত সম্বন্ধে পাত্রের বন্ধুর সন্দেহ জাগায় ভেঙচি দেওয়ার মতো মুখভঙ্গি করিয়া দাঁত দেখাইল। তারপর ছুটি পাইয়া ভেতরের দিকে পা বাড়াইল। ঘরে ঢুকিবার সময় সলজ্জ মন্থর গতিতে টিপি টিপি পা ফেলিয়া আসিয়াছিল। এখনো দরজা পর্যন্ত তেমনিভাবে ধীরে ধীরে হাঁটিয়া গেল। 5-7টি মেয়েলি মুখ দরজা জানালার ফাঁকে উঁকি দিতেছিল। মেয়েটি দরজার কাছে পৌঁছনো মাত্র জলে ডোবা মানুষকে টানিয়া তোলার মতো 3-4টি মেয়েলি হাত তাকে টানিয়া নিয়ে গেল। আলোর তেজ কমিয়া যাওয়ার ভয়ে আগেই মেয়ে দেখানো হইয়াছিল। এবার ব্যবস্থা হইল জলযোগের। গল্প চলিতে লাগিল নানা বিষয়ে, বর্তমান বিষয়টি ছাড়া। লোকটির মুখ আবার খুলিয়া গেল। তারপর বুড়ো আর সে সঙ্গে গিয়া পাত্রপক্ষকে 7:30টার গাড়ি ধরাইয়া দিয়া আসিল। তারা তাদের মতামত জানাইবে 2-4 দিন পরে। গাড়ি ছাড়িয়া গেলে লোকটি বলিল, মতামত? আরে বেটারা, আমি ইচ্ছে করেছি এ মেয়েকে তোরা পছন্দ করবি, তোদের আবার মতামত কি রে? বাড়ির কাছাকাছি পৌঁছিয়া হঠাৎ সে দাঁড়াইয়া পড়িল। একটু অমায়িক হাসির সঙ্গে, হ্যাঁ ভালো কথা। একটা কথা তো আপনাকে বলতে হচ্ছে তালুমশাই। বলতে বড়ই সংকোচ হচ্ছে, কিন্তু না বলে উপায় নেই। এটা হলো গিয়ে আমার প্রফেশন, এতে তো আপন পর মানলে চলে না। মানে খরচের টাকাটা যদি। বুড়ো সঙ্গে সঙ্গে বলিল, হ্যাঁ দেব বই কি বাবা, নিশ্চয়ই দেব। আজ তো থাকবে এখানে, কাল সকালে যাওয়ার সময় নিয়ে যেও। আগাম যদি দরকার হয় কিছু। 5-7 জন প্রতিবেশী বাড়ির সামনে রোয়াকে বসিয়া গল্প করিতেছিল। বুড়ো তাদের কাছে আটকাইয়া গেল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে চারিদিক শীতল হইতে আরম্ভ করিতেছে। বেশ উপভোগ্য হাওয়াই এতক্ষণে বহিতে আরম্ভ করিয়াছে। লোকটি ভিতরে চলিয়া গেল। পাড়ার মেয়ে বউরা বিদায় নিয়েছে। ইতিমধ্যে চুল বাঁধিয়া কাপড় বদলাইয়া মেয়েটি অনেকটা আগের অবস্থায় ফিরিয়া গিয়াছে, বেশে এবং মনে। 1 কাপ চা করে দেবে? দি। ঠাকুর উনুনে কি চাপিয়েছে? নামিয়ে। লোকটি বাধা দিয়া বলিল, না তুমি স্টোভ ধরিয়ে করে দাও। মেয়েটি খুশি হইয়া বলিল, দি, এখনই দিচ্ছি। ঠাকুর জল গরম করে দিলে আমি অবশ্যই চা তৈরি করতাম। বারান্দার একপাশে স্টোভ ধরাইয়া সে চা করিতে লাগিল। আর লোকটি
কাছে একটা মোড়াতে বসিয়া উসখুস করিতে লাগিল। মেথিলেটেড স্পিরিটের বোতলটা হাতে নিয়া লেবেলের উপর লাল রঙের ছাপা আড়াআড়িভাবে বসানো দুটি হাড় ও মরার মাথাটা মাঝে মাঝে এক দৃষ্টিতে দেখিতে লাগিল। মেয়েটি চা করিয়া চায়ের কাপ আগাইয়া দিলে সে কাপ হাতে নিয়া অর্ধেক চা অন্য একটা কাপে ঢালিয়া দিল। তারপর স্পিরিটের বোতল হইতে খানিকটা স্পিরিট কাপে ঢালিয়া নাড়িতে লাগিল চামচ দিয়া। খাবেন? এক চুমুকে কাপের পদার্থটি অর্ধেক শেষ করিয়া সে সায় দিয়া বলিল, খাবো বই কি, গরম চা আর ঠান্ডা স্পিরিট, চমৎকার বলিয়া সে মুখ বিকৃতি করিল। কিন্তু ও যে বিষ, মরে যাবে যে তুমি। আরেক চুমুকে লোকটি কাপ খালি করিয়া ফেলিল। এবার মুখটা বিকৃত করিল প্রথমে। আমরা হলাম নীলকণ্ঠ, ওতে আমাদের কি হবে? তুমি খেলে মরে যেতে, কিন্তু আমার শুধু নেশা হবে একটু। স্পিরিটের বোতলটা কাছে টানিয়া মেয়েটি সেটা একটু তফাতে লোকটার হাতের নাগালের বাহিরে সরাইয়া রাখিল। লণ্ঠনের আলোতে তার মুখের বাদামি রং আরো গাঢ় দেখাইতেছে। উত্তেজনায় সে ছোট ছোট নিঃশ্বাস ফেলিতেছিল। মাঝে মাঝে খান বুঝি? খাই বই কি, হাতে যখন পয়সা থাকে না তখন খাই। সস্তা দেশি খেতে পারি না, আমার বিলিতি চাই। বাবাকে বলবো আনিয়ে দিতে? থাক, বুড়ো মানুষকে কষ্ট দিয়ে কাজ নেই। মেয়েটি বারান্দার সিমেন্টে বসিয়াছিল। এখন আর সিমেন্ট গরম নয়, কিন্তু ঠান্ডাও হয় নাই। পাশের বাড়িতে একটি মেয়ে প্রাণপণ চিৎকার করিয়া গান শিখিতেছে। রান্নাঘরে ঠাকুর ছ্যাঁক ছ্যাঁক করিয়া কি যেন সাঁতলাইতেছে। আমার জন্যে বাবার অনেক টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, পাত্রটিও ভালো, 150 টাকা মাইনে পায়। ওর কোনো কাজে লাগবে না। নগদে গয়নায় আমার বাবার কতগুলো টাকা খসানো চাই। গুরুজনকে যেন অপমান করিয়াছে এমনইভাবে ভয়ে ভয়ে মেয়েটি তার মুখের দিকে চাহিতে লাগিল। কিন্তু লোকটি কোনো জবাব দিল না। একটু হাসিয়া একটা সিগারেট ধরাইয়া টানিতে লাগিল। স্পিরিটের বোতলটি হাতে তুলিয়া মেয়েটি নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিল। মরার মাথাটা দেখিয়া একটু শিহরিয়া উঠিল। আচ্ছা, বেশি খেলে তো মানুষ মরে যায়। যায় বই কি, কাগজে পড়ো না, খবর বেরোয় মাঝে মাঝে। বেশিরভাগ মরে বউরা, তবে সে আর কটা। কত কোটি বউ আছে দেশে, তাদের মধ্যে 2-10টা মোটে। একেবারে অসহ্য না হলে তো আর কেউ মরে না। 2-4টে এমন লোকও আছে যারা বিপদ ঘটাবার আগেই মরে যায়। কেন রে বাবু, আগে দেখ বিপদটা সত্যি বিপদ কিনা, কিরকম হয় বিপদ ঘটলে, তারপর না হয় মরিস। মরা তো আর পালিয়ে যাচ্ছে না, 2 দিন পরে মরলে কি আসে যায়। শুনিতে শুনিতে মেয়েটির মুখের ভাব বদলাইয়া যাইতেছিল। কথার শেষে তার 2 চোখ আনন্দে জলজল করিতে লাগিল। ভয় নেই, আমি মরব না, তেমন হালকা মেয়ে আমি নই। তোমার কথা বলছি নাকি? তারপর দূরে থানায় ঢং করিয়া 8:30 বাজিল। লোকটি উসখুস করিতে লাগিল। মেয়েটি নিজের হাতে মাছ রাঁধিতে গিয়াছে। একবার আসিয়া সে চুপি চুপি বলিয়া গেল, আজ একটু রাত হবে খেতে, 10টার আগে রান্নাই হবে না। তোমার জন্যে অনেক রকম রান্না হচ্ছে কি না?
লোকটি ধীরে ধীরে বাহিরে গেল। রোয়াকে 2-3 জন প্রতিবেশী বুড়োর সঙ্গে গল্প করিতেছে। চেনা অচেনা কোনো আসরে কোনো আলোচনাতেই যোগ দিতে তার বাধে না। যোগ দিয়া একাই সে আসর জমাইয়া রাখে। এখন একরকম চুপচাপ একপাশে বসিয়া সে উসখুস করিতে লাগিল। রাস্তায় 2-4 জন লোক চলিতেছে। আধখানা চাঁদের আলোয় ঝাপসা জগতে রাস্তার তেলের আলোগুলি মিটমিট করিয়া জ্বলিতেছে। চারিদিক শান্ত, স্তব্ধ, শব্দ নাই, ভিড় নাই, হইচই নাই, উত্তেজনা নাই। হঠাৎ লোকটি উঠিয়া দাঁড়াইল। কি সর্বনাশ! আমায় এখনই যেতে হয় তালুমশাই। বুড়ো আশ্চর্য হইয়া বলিল, এক্ষুনি যাবে? খেয়ে দিয়ে রাতটা এখানে থাকবে বলেছিলে যে। লোকটি বলিল, একেবারে ভুলেই গিয়েছিলাম। কাল রবিবার, কাল 1 গন্ডা মেয়ে দেখানোর ব্যবস্থা করতেই হবে। একজনের বাড়িতে আজ রাত্রে খবর দিতেই হবে। এটা হলো বিয়ের সময়। আমার কি একটা রাত কোথাও থাকবার উপায় আছে তালুমশাই? 9:30টার ট্রেনটা আমার ধরতেই হবে। একটু থামিয়া ইতস্তত করিয়া বলিল, একটু এদিকে শুনবেন তালুমশাই? একটা দরকারি কথা ছিল আপনার সঙ্গে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।